দেশে শতকরা 10 থেকে 15% দম্পতি বন্ধ্যাত্বে ভোগেন। 45 থেকে 50% ক্ষেত্রে পুরুষ দায়ী থাকলেও অধিকাংশ ক্ষেত্রে দায় চাপানো হয় নারীর ঘাড়ে। চিকিৎসাকালীন পুরুষের শতভাগ সহযোগিতা পাওয়া গেলে বন্ধ্যাত্বের সমস্যা অনেকটা সহজেই সমাধান হতো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঘটনা নেহায়েত কম নয়। অনেক ক্ষেত্রেই স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকলেও পরিবার, স্বজন, প্রতিবেশীদের কটু কথায় নিষ্পেষিত হন ভুক্তভোগীরা। চাপমুক্ত থেকে চিকিৎসা চালিয়ে নিতে এলাকা এমনকি কর্মস্থল বদল করার কথাও জানিয়েছেন অনেকে। আমরা যে ডাক্তারের সাথে যোগাযোগ করতেছি এটা এখন পর্যন্ত কারোর কাছে বলি নাই। কলিগরা আছে, আশেপাশের লোকজন আছে, মানে সবকিছু মিলিয়ে সবসময় একটা মেন্টাল প্রেশার কাজ করে। আমরা নিজেরা অত অস্বস্তিতে বোধ না পড়লেও মানুষ আমাদের অস্বস্তিতে ফেলে দিচ্ছে। আমাদের ভিতরে প্যারেশানি ছিল, এটার জন্য হাহাকার ছিল, এটার জন্য আমরা হয়তো নীরবে কান্না করতাম, কিন্তু কখনো এটা মানুষকে বুঝতে দিইনি আর কি। হাজবেন্ড আবার রাগারাগিও করে যে এত টাকা দেওয়া পারবো না, এরকম ম্যাডাম সম্পূর্ণ বিনামূল্যে যদি করে দেয় তাহলে সুবিধা হয়। আমাদের জন্য আসলে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, সেকেন্ড এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ আমরা আমাদের সন্তানের জন্য প্রতীক্ষা করছি। যখন আলহামদুলিল্লাহ আমাদের সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, ওই অনুভূতিটা আসলে বলার মতো না। বিশেষজ্ঞরা বলছেন ভেজাল খাবার, পরিবেশ দূষণ সহ নানা ধরনের রোগের কারণে বাড়ছে বন্ধ্যাত্ব। তবে উচ্চশিক্ষিতদের মধ্যে দেরি করে বিয়ে এবং সন্তান গ্রহণের প্রবণতা বাড়াচ্ছে জটিলতা। 40 পরে যদি কেউ বিয়ে করে তাহলে তারা কিন্তু একটা ইনফার্টিলিটি চক্করে পড়েই যায়, কারণ বাচ্চার রেট তো বয়সের সাথে সাথে কমতে থাকে। মূল কারণ যেটা, কিছু ডিজিজ আছে, যেমন এন্ডোমেট্রিওসিস একটা ডিজিজ আছে, পিসিও একটা ডিজিজ আছে। এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট আউটকাম কিন্তু ভালো না, ডিজিজ হিসাবে সেটা খারাপ এবং এটা সাফারও করায় অনেক। এছাড়া টিউমার, জরায়ুর টিউমার, মায়োমা, এডিনোমায়োমা সেগুলো থাকে। 30-এর মধ্যেই ফ্যামিলি কমপ্লিট করা উচিত এখন। নানা সীমাবদ্ধতার পরও দেশের প্রায় 10টি আইভিএফ সেন্টার বন্ধ্যাত্বের পূর্ণাঙ্গ চিকিৎসা দিয়ে যাচ্ছে। আইভিএফ পদ্ধতিতে বাবা মায়ের শুক্রাণু ও ডিম্বাণু ল্যাবে নিষিক্ত করে ইনজেকশনের মাধ্যমে আবার মায়ের গর্ভে স্থাপন করা হয়। পরবর্তীতে মায়ের গর্ভে শিশুটি বেড়ে ওঠে। ওয়াইফকে পর্যাপ্ত পরিমাণে ইনজেকশন দিয়ে এগ আনা হয় এবং যখন ম্যাচিওর হয় তখন সেই এগটাকে আমরা কালেক্ট করি, অজ্ঞান করে কালেক্ট করার পরে সেগুলোকে আমরা এখানে আর্টিফিশিয়ালি প্রসেস করে ফার্টিলাইজেশন করাই। ফার্টিলাইজেশন হলে সেটাকে আবার ওয়াইফের জরায়ুতে প্রবেশ করে দেওয়া হয়। বন্ধ্যাত্বের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় 2020 সালের অগাস্টে সরকারিভাবে প্রথম আইভিএফ বা টেস্ট টিউব বেবি সেন্টার উদ্বোধন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। নামমাত্র মূল্যে সেবা দেয়ায় কোভিডের মধ্যেও রোগীদের ভিড় বাড়ছে ঢাকা মেডিকেলে। আগামী জুলাই মাস থেকে এই সেন্টার পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে সক্ষম হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। প্রচুর পরিমাণে ইনজেকশন লাগে, যেগুলা সরকারিভাবে হয়তো 100% সাপ্লাই আমাদেরকে দিতে পারবে না, যার জন্য আমরা টেন্টেটিভ ধরে নিচ্ছি যে হয়তো কিছু 20, 30, 40 হাজার টাকার মতো মানে রোগী ভেদে, রোগীর প্রয়োজন অনুযায়ী এটা লাগতে পারে। তবে একদম গরিব পেশেন্টের জন্য সেই ক্ষেত্রটা আমরা ফ্রি করার চেষ্টা করব। সরকারি বেসরকারিতে সর্বাধুনিক সেবার সুযোগ সৃষ্টি হলেও বন্ধ্যাত্বের চিকিৎসায় বিদেশি চিকিৎসকের কাছে সেবা গ্রহণের হার বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানসম্মত না হলেও শতভাগ সফলতার বিজ্ঞাপন দিয়ে রোগী টানছেন বিদেশিরা। তথ্য গোপন করে অবৈধভাবে অন্য পুরুষের শুক্রাণু বা অন্য নারীর ডিম্বাণু ব্যবহার করে সন্তান তুলে দেয়া হচ্ছে বাবা মায়ের কোলে। ইনফার্টিলিটিতে তো 100% সাকসেস বলে কোথাও নাই। অন্য দেশে সে রিলিজিয়াস কারণটা সে লুকায়ে ফেলে, তখন তারা কিন্তু ওই ডোনার দিয়ে একটা আইভিএফ করে তারা চলে আসে। ইভেন তারা সারোগেসি করতে পারে যে অন্য মায়ের পেটে আমার ইউটেরাস খারাপ, আচ্ছা আরেকজনের পেটে বাচ্চা নেব, নিয়ে তারপরে বাচ্চাটাকে নিয়ে চলে আসে এবং প্রচুর ফরেন কারেন্সি ড্রেন করে ফেলছি। সমস্যা সমাধানে যথাসময়ে বিয়ে, সন্তান গ্রহণের পাশাপাশি ভুক্তভোগীদের প্রতি নেতিবাচক মানসিকতা পরিহারের জোর আহ্বান বিশেষজ্ঞদের।
মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বদ্যিবাড়িতে, সঙ্গে আছি মুজাহিদ শুভ। অনুষ্ঠানের আজকের বিষয় নারী পুরুষের বন্ধ্যাত্ব। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও সদ্য নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ওজিএসবি, এবং আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন ডাক্তার রত্না পাল, সহকারী অধ্যাপক, বন্ধ্যাত্ব বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রতিবেদন দেখেই আসলে বুঝেছেন আমরা আজকে কি নিয়ে আলোচনা করতে চাই। আমি প্রথমেই অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম আপনার কাছে যেটি জানতে চাইবো যে আমাদের আজকের বিষয় নারী পুরুষের বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব শব্দটি শুনলে আমাদের চোখের সামনে একটি নারীর ছবি কিংবা অবয়ব আসলে ফুটে ওঠে। পুরুষ আসলে কতটা দায়ী এবং এই পুরুষের বন্ধ্যাত্বের ক্ষেত্রে তারা যে দায়ী, এর কারণগুলো আসলে কি কি আপনার কাছে জানবো। ধন্যবাদ শুভ। বন্ধ্যাত্ব শুনলে নারীর চেহারা ভেসে আসে, এটা সব ঠিকই বলেছেন। আমাদের দেশে এটা একটা শাশ্বত চিন্তা মানুষের, যে বন্ধ্যাত্ব মানেই হলো মহিলাদের সমস্যা। কিন্তু একটা জিনিস, বন্ধ্যাত্ব কাকে বলে? বন্ধ্যাত্ব হলো যদি কারো বাচ্চা না হয় তাকে বন্ধ্যাত্ব বলে। যদি বাচ্চা না হওয়াকে বন্ধ্যাত্ব বলি, তাহলে বাচ্চা যে হয় সেই জন্য তো দুজনেরই কন্ট্রিবিউশন আছে। বাবা মা দুজনই তো, বাচ্চা হলে দুজনই, পুরুষ বাবা হয়, মহিলা মা হয়। তার মানে একজন পুরুষ একজন মহিলা, এই দুজনের কন্ট্রিবিউশনই একটা বাচ্চা হয়। তাহলে যদি বাচ্চা না হয় তাহলে বুঝতে হবে এই দুজনেরই কন্ট্রিবিউশনের কোথাও কোনো ব্যাঘাত আছে, ব্যাহত আছে। তো সেটা ছেলেদের মেয়েদের উভয়েরই হয়ে থাকে। উভয়ের ছেলেদের প্রায় সমান সমানই বলা যেতে পারে, ছেলেদের সংখ্যাও খুব কম না। ইন্ডিভিজুয়ালি ছেলেরা দায়ী থাকে, ইন্ডিভিজুয়ালি মেয়েরা দায়ী থাকে। এমন আছে যে কোনো কোনো ক্ষেত্রে আমরা পাই যে দুজনেই দায়ী, ছেলেও দায়ী মেয়েও দায়ী। আবার আরেকটা প্রবলেম আছে যেটাকে বলে আনএক্সপ্লেইনড বা ব্যাখ্যাহীন, যেটাতে ছেলে মেয়ে কারোই কোনো আপাত দৃষ্টিতে কোনো সমস্যা আছে বলে মনে হয় না। হয়তো গভীরে অনেক সমস্যা থাকতে পারে, নিশ্চয়ই থাকে, একেবারে মলিকুলার লেভেলে কোনো প্রবলেম হয়তো থাকে, সে কারণে হয়তো যেটা হোক এটাকে আমরা আনএক্সপ্লেইন বলি, যে যখন বলা হয় যে তাদের কারো কোনো সমস্যা থাকে না। কিন্তু আমি ম্যাডাম সমস্যাটা থাকে, ম্যাডাম আপনার কাছে আমি একটি বিষয় জানতে চাইবো যে এমন কি হয় যে চিকিৎসা নিলেই সন্তান প্রসব করবেই একজন মা? কোনো কোনো ক্ষেত্রে এমন কি হতে পারে কিনা যে চিকিৎসা নেয়ার পরেও আসলে সফলতা পাওয়া সম্ভব নয়? এই ঘটনাটি আসলে, এই পার্সেন্টেজটি আসলে কি রকম? সেটা তো আছে, যে এটা তো এখন একটু আধ্যাত্মিক কথা বা ধর্মীয় কথা বলতে হয়, যে আল্লাহ বলেছেন যে আমি কাউকে পুত্র সন্তান দেব, কাউকে কন্যা সন্তান দিব, কাউকে পুত্র কন্যা উভয় দেব, এবং কাউকে কিছুই দিব না। এখন আমি যদি যে কাউকে কিছুই দিবে না এরকম কোনো কাপল আমাদের কাছে আসে, তার যদি কোনো সমস্যা নাও থাকে, তাহলে তো আমরা মানে ডাক্তার গুলিয়ে খেলেও তো বাচ্চা হবে না। এখন সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, আর আল্লাহ কার কপালে কি রেখেছেন তার উপরে নির্ভর করে। তো বাচ্চা হয় না এরকম তো একটা সংখ্যক অবশ্যই আছে। আমি প্রশ্নটি এই জন্য উঠালাম যে অনেক ক্ষেত্রে বলা হয় যে শতভাগ সফলতা সম্ভব। এই প্রসঙ্গে আমি পরে আসবো। আমাদের সঙ্গে আছেন ডাক্তার রত্না পাল। আপনার কাছে যেটি জানতে চাইবো যে আমরা শুনেছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি আইভিএফ সেন্টার খোলা হয়েছে 2020 সালের অগাস্টে। আমরা সেই প্রসঙ্গে যাবার আগেই এখন পর্যন্ত বন্ধ্যাত্ব রোগীরা ঢাকা মেডিকেল কলেজে কি কি সেবা আসলে পাচ্ছে আপনার কাছে জানবো। ধন্যবাদ শুভ আপনাকে। আসলে আমাদের এই 2020 সালের অগস্টের আগে হচ্ছে আমরা সাধারণত হচ্ছে আমাদের আলাদা করে সেন্টার ছিল না। আমাদের 9টা ইউনিট ছিল ঢাকা মেডিকেলে। তো জানেনই খুব লোড পেশেন্টের, সব ধরনের কোনো পেশেন্টই ঢাকা মেডিকেল থেকে রেফার করার সুযোগ নাই। সব পেশেন্টই আমাদের নিতে হবে, সেটা এক বেডে 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, ফ্লোরিং হোক, সব পেশেন্টই আমাদের, কিন্তু কোনো রেফার করার অন্য কোথাও কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে আগে মানে 9টা ইউনিট আমাদের ওখানে রান করতেছে গাইনিতে। 9টা ইউনিটের আন্ডারে ওইভাবে সবাই একজন একজন করে এসে ওইভাবে কনসালটেন্ট এসে রুগী দেখতো আউটডোর হিসাবে। এখন 2010 সালে, এটা 2016 থেকে আমাদের এইভাবে চলতেছে। 2010 সালে আমাদের যখন আমাদের আলাদা সেন্টার হলো প্রফেসর নীলুফার সুলতানা ম্যাডামের নেতৃত্বে, এবং ব্রিগেডিয়ার আমার তখনকার যে ডিরেক্টর ছিল, ওনাদের বলতে গেলে একদম অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের এই সেন্টারটা মানে
ইসের মুখ দেখে। কিন্তু এখন সেবাগুলো আসলে কি কি পাচ্ছে যদি একটু? যার ফলে মানে হচ্ছে এখন সেবাগুলো আমরা আগে যে সেবাগুলো আমরা দিতাম আউটডোরে, যেমন হচ্ছে আমরা একটা পেশেন্ট আসলে সেই পেশেন্টের প্রথম হচ্ছে তো হিস্ট্রি, প্রথম নার্স এক জায়গায় হচ্ছে আমাদের এন্ট্রি আছে, নার্স এন্ট্রি করে, তারপর নার্স একটা প্রিলিমিনারি হিস্ট্রি নিয়ে একটা শিট ফিল আপ করে ফেলে, তারপর আসে আমাদের হচ্ছে জুনিয়র ডাক্তারদের কাছে মেডিকেল অফিসার, সে আসার পরে সে মোটামুটি একটা হিস্ট্রি নিয়ে ফেলে, নেওয়ার পরে তারপরে হচ্ছে কনসালটেন্টদের কাছে আসে, আমাদের কাছে আসে। এবং আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথম হচ্ছে ম্যাডাম তো বলল, ম্যাডামের কাছে প্রফেসর রাশিদা ম্যাডাম যেটা বলল যে দুইজনই দায়ী। সেক্ষেত্রে আমরা একটা পেশেন্ট আসলে প্রথম হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুইজনের কিন্তু আমরা ইনভেস্টিগেশন করি, করার পরে তারপর হচ্ছে যার যেটা হচ্ছে যেদিকে দরকার হয় চিকিৎসা, যেমন আমাদের আউটডোর যেমন ইনডোরে একটা সার্ভিস আছে, ইনডোরে আমাদের 10টা বেড রয়েছে এবং সেখানে কিন্তু আমরা ল্যাপারোস্কোপি, হিস্টারোস্কোপি, ল্যাপারোস্কোপিক মাইমেক্টমি, রিকানালাইজেশন আমরা কিন্তু সব ধরনের চিকিৎসা দিচ্ছি। এবং হচ্ছে আমাদের প্রফেসররা আমরা সবাই মিলে কিন্তু মানে একটা টিম ওয়ার্ক হিসাবে সেই অনেক আগে থেকে। এই সেবাটা কেমন সেবা, মূল্যটা আসলে কি রকম? যদিও সরকারি অনেক খরচ কম, আমরা শুনেছি যে এখন পর্যন্ত কোনো টাকা দেয়া লাগছে না। আমরা এখন পর্যন্ত আমরা তো অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করতেছি এবং আমরা অপারেশনের পরে মানে আমরা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি এবং হচ্ছে যার যেটা লাগে টিউমার অপারেশন সব ধরনের অপারেশন করতেছি এবং যার ফলে পরবর্তীতে হচ্ছে আমরা এখানে যে পেশেন্টগুলো আমরা হচ্ছে কি আইইউআই, ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন, এটা হচ্ছে আমরা আমাদের সেন্টার কিন্তু আইইউআই সাকসেস রেট অনেক ভালো এবং যদিও আমাদের পেশেন্টগুলো হচ্ছে কিন্তু সব জায়গায় হচ্ছে ফেলিওর, তখন কিন্তু আমাদের পেশেন্টগুলো তখন আসতেছে যে ঢাকা মেডিকেলের নাম শুনে একটা সেন্টার হচ্ছে যাই চলে আসি এবং আমাদের পেশেন্টের রাশ কিন্তু অনেক বাড়তেছে। আমি এটাই জানতে চাচ্ছি যে এখন পর্যন্ত যে সেবাগুলো আপনারা দিচ্ছেন সেটি সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে ঢাকা মেডিকেলে। আপনার কাছে আসবো ডাক্তার রাশিদা বেগম, আপনার কাছে জানবো যে আইভিএফ পদ্ধতি আমাদের অনেকগুলো সেন্টার বাংলাদেশে আছে যেখানে সর্বাধুনিক চিকিৎসা দেয়া হয় বলেই আপনারা দাবি করছেন, আমরা তাই মনে করছি। সবার ক্ষেত্রে আসলে আইভিএফ পর্যন্ত যাবার প্রয়োজন পড়ে কিনা আপনার কাছে জানবো। নো, ডেফিনেটলি নট। সবার তো লাগে না, মাত্র 10% পেশেন্টের আইভিএফ দরকার হয়। কারণ বাচ্চা না হওয়ার অনেক কারণ আছে, যেমন ওভারিতে সিস্ট হয়, ইউট্রাসে টিউমার হয়, তারপরে ভিতরে কোনো অ্যাডিশন থাকে, টিউব যদি অ্যাডিশন থাকে তাহলে সেগুলো কারেক্ট করে দিলেই বাচ্চা হওয়া সম্ভব। ইউট্রাসের ভিতরে পলিপ থাকে, যেখানে বাচ্চাটা বসে সেখানে পলিপ থাকে, সেটা ঠিক করে দিলে বাচ্চা হতে পারে। বড় একটা সংখ্যা যাদের ওভুলেশন হয় না, ডিম্বাণুটা তৈরি হয় না, তো সেই পেশেন্টের অন্য কোনো প্রবলেম কিন্তু থাকে না। যদি ডিম্বাণু না হয় তাকে ঠিকমতো সিম্পলি ওরাল ড্রাগ, যেটা দাম খুবই কম, খুব চিপেস্ট ড্রাগ, সেটা দিয়ে কিন্তু ওভুলেশন করানো সম্ভব। বিশেষ করে পিসিওএস পেশেন্ট আছে একটা গ্রুপ, তাদেরকে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ, ডায়েটিং এগুলো করেই অনেকটা কারেক্ট হয়। তার সাথে ওরাল ড্রাগ দিলে ওভুলেশন হতে পারে। ওভুলেশন হলেই প্রেগনেন্সি রেট ইজ ভেরি ভেরি হাই, কাজে এই একটা সংখ্যক প্রেগনেন্সি হয়ে যেতে পারে। এছাড়া আর যেটা বললাম যে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে, অন্যান্য অপারেশনের মাধ্যমে কারেক্ট করেও হয়ে যেতে পারে। তাহলে 90%কে কিন্তু কাভার দিতে পারে সেকেন্ডারি লেভেল, যেখানে কোনো এআরটি সেন্টার নাই বা এআরটি ফ্যাসিলিটিস নাই। যেমন এই মুহূর্তে ঢাকা মেডিকেলে এআরটির কাজ হচ্ছে না, তো ঢাকা মেডিকেল একটা সেকেন্ডারি লেভেল যদি ধরি, তারা সব করে, বললো যে হিস্টোস্কোপি, ল্যাপ্রোস্কোপি সবই করছে, তো ওখানেই 90% কাভার হতে পারে। এবং এরকম কিন্তু যে কোনো টার্সিয়ারি মেডিকেল কলেজ, টার্সিয়ারি সেন্টার মানে মেডিকেল কলেজগুলো বলেন বা প্রাইভেটও স্ট্যান্ডার্ড ক্লিনিক, হাসপাতাল যেগুলো আছে, তাদের সব জায়গায় কিন্তু এই ফ্যাসিলিটিসটা আছে। যে কোনো গাইনোকোলজিস্ট, স্পেশালিস্ট, তার পক্ষে এই কাজগুলো করা সম্ভব। ল্যাপ্রোস্কোপি, ড্রিলিং, সিস্টেকটমি, মায়োমেক্টমি ইত্যাদি ইত্যাদি, তো এগুলো করে অনেকটা কাভার হয়ে যায়। বাকি থাকে 10%। এই 10%-এর মধ্যে সিরিয়াস প্রবলেম যেগুলো, যেমন যদি কারো বাইল্যাটারাল টিউবাল ব্লক হয়, মেয়েদের যদি বাইল্যাটারাল টিউবাল ড্যামেজ হয়, যদি টিউব দুটো কাটা পড়ে যায়, অনেক সময় একটোপিক প্রেগনেন্সি হয় সেজন্য কাটা যায়। এবং ছেলেদের প্রবলেম সেকেন্ডারি লেভেলে মেকআপ করা যায় না। ছেলেদের প্রবলেমটার জন্য বিশেষত টার্সিয়ারি লেভেল দরকার, যেমন সিভিয়ার অলিগোস্পার্মিয়া বা অ্যাজোস্পার্মিয়া যদি থাকে, শুক্রাণুর পরিমাণ যদি খুব কম থাকে, শুক্রাণুর মোটিলিটি যদি কম থাকে, যদি তার আকৃতি খারাপ থাকে, এবং অ্যাজোস্পার্মিয়া একটা টার্ম আছে যেখানে শুক্রাণু বীর্য একদমই আসে না, এদের জন্য আইভিএফ দরকার। আইভিএফ বা ইক্সি, মানে টেস্ট টিউব বেবির দুটো পার্ট, একটা আইভিএফ একটা ইক্সি, এদের জন্য আইভিএফ বা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো ডাক্তার রত্না, আপনার কাছে জানতে চাইবো যে আইভিএফ
পদ্ধতিতে যখন আপনারা কার্যক্রম শুরু করবেন তখন আসলে রোগীদের আসলে কতটা সহজ হবে? ম্যাডাম যেমন বলছিলেন আপনাদের বিভাগের যার নেতৃত্বে আসলে আপনারা কাজ করছেন যে 20, 30, 40 এর বেশি হয়তো খরচ হবে না। অন্যান্য সেন্টারে কেমন খরচ হয় এবং এটা আদৌ সম্ভব কিনা এত কম খরচে সেবাটি দেয়া? ধন্যবাদ। আসলে আমাদের আইভিএফ আমরা মে জুনে শুরু করতে চাচ্ছি একটা ব্যাচ। আমাদের যেহেতু আমরা প্রথম শুরু করব, আমাদের এটা ব্যাচ আইভিএফ হিসেবে শুরু করব। আমাদের অলরেডি কিন্তু প্রসেসিং চলতেছে। অলরেডি যে প্রি রিক্রুট যেগুলো মানে ব্যাচ আইভিএফ শুরু করার আগে যেগুলো পেশেন্টকে আমরা সিলেকশন করে যেভাবে আমরা আগাচ্ছি, যে আমাদের ওসিপি দিয়ে যেভাবে আমরা ব্যাচ শুরু করতে চাচ্ছি, আমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর আপনি যেটা বললেন কস্টের ব্যাপারে সেটা হচ্ছে আমাদের যেহেতু ঢাকা মেডিকেলে এটা একটা গরিবদের জায়গা এবং একটা মানে যখন এটা শুরু করা হয় তখন কিন্তু সবাই মানে আমাদের ঢাকা মেডিকেলের দিকে চোখ যে এটা একটা সম্পূর্ণ বিনামূল্যে হবে। এবং এখন পর্যন্ত আমরা যেসব সার্ভিস দিচ্ছি, যে কনসালটেন্ট বলেন, তারপর এমব্রায়োলজিস্ট বলেন, যে আমাদের যেমন সিমেন অ্যানালাইসিস এবং সব ইনভেস্টিগেশনগুলো আমরা কিন্তু খুবই চিপে মানে সরকারি খরচে, যেমন একটা টিভিএস বাইরে যদি 1800-2000 টাকা হয়, আমাদের ওখানে কিন্তু আমরা ফ্রি করতেছি। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে যেটি আইভিএফ যেটি যারা করতে পারছেন না, যাদের টাকা নাই, বেসরকারি হাসপাতালে করার কোনো সুযোগ নাই, তারা সেই সুযোগটা এখানে পাবে, সেই সুযোগটা পাবে। এবং হচ্ছে আমাদের ডিরেক্টর এবং আমাদের আমরা যে আমাদের ম্যাডামের নেতৃত্বে যে আমরা কাজ করতেছি, সে ম্যাডাম অনেকখানি কাজ আগাই ফেলছে। যে মানে আপনারা প্রস্তুত কিনা যে আসলে মেতে আপনারা শুরু করতে পারছেন? জি আমরা প্রস্তুত। মে লাস্টে এবং জুনে আমরা শুরু করব। এবং যেভাবে যে আমরা মোটামুটি আমাদের লিস্ট হয়ে গেছে এবং ইনজেকশন যেগুলো হচ্ছে একটু দামি ইনজেকশন যেগুলো আছে, যেগুলো পেশেন্ট বিয়ার করতে পারবে না, সেগুলো কিন্তু আমরা মিনিস্ট্রিতে অলরেডি পাঠানো হয়েছে। তারা হচ্ছে মিনিস্ট্রি থেকে আমাদের ফান্ড দিবে এবং আমাদের ডিরেক্টর সেটার ব্যাপারে যথেষ্ট মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে ডাক্তার রাশিদা বেগম আপনার কাছে জানবো যে কয়েকটি সেন্টারে বাংলাদেশে আসলে এমব্রায়োলজিস্ট বলি অথবা বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য যে দক্ষ জনবল তৈরি করার কথা, কয়েকটি সেন্টারে হচ্ছে, আমরা ধরে নিচ্ছি আপনার সেন্টারে আপনি খুব সফলভাবে সেটি তৈরি করছেন। বাংলাদেশে যতগুলো আইভিএফ সেন্টার আছে বা সেই সব জায়গাতে আসলে দক্ষ জনবল আছে কিনা, যদি না থাকে তাহলে আসলে এই দক্ষ জনবল তৈরির কাজটা আসলে কত জোরালোভাবে হওয়া উচিত, একেবারে সংক্ষেপে আপনার কাছে জানবো। অবশ্যই জোরালোভাবে হওয়া উচিত। এখন কোন কোন সেন্টারে আছে সেটা আমি ডেফিনেটলি বলতে পারবো না, কারণ বেশিরভাগই ইন্ডিয়া থেকে এমব্রায়োলজিস্ট নিয়ে আসে। কাজে স্পেসিফিক্যালি আমি যতদূর জানি যে অ্যাপোলোতে আছে, যেখানে থাকুক না কেন ম্যাডাম, আমি শুধু জানবো যে এই কাজটা সঠিকভাবে আসলে হচ্ছে কিনা। কিন্তু অবশ্যই এমব্রায়োলজিস্ট তৈরি করা দরকার, কারণ বাইরের এক্সপার্ট দিয়ে কাজ করে বেশি দূর আগানো যায় না এবং কোয়ালিটিও কিন্তু ভালো হয় না। এবং কষ্টও বেড়ে যায়। তারা বিমানে করে আসে এবং কাজ করে চলে যায়, তো তখন দেখা যায় যে প্রসিডিউরগুলো হয়, প্রসিডিউর খুব নিটলি করা যায় না, কারণ টাইমের একটা ব্যাপার আছে, তো তাদের ফ্লাইটের টাইম অনুযায়ী তারা আসে এবং চলে যায়। তো আমাদের ছেলেমেয়েদের আমি রিকোয়েস্ট করবো যে আমাদের ছেলেমেয়েদের ডাক্তারদের এগিয়ে আসা উচিত এমব্রায়োলজিস্ট হওয়ার জন্য। এটা খুবই ইন্টারেস্টিং কাজ। আমি কিন্তু নিজে এমব্রায়োলজিস্ট, আমি গাইনোকোলজিস্ট হয়ে কিন্তু এমব্রায়োলজির কাজ শিখেছি। এত চমৎকার একটা কাজ, এত আর্টিস্টিক, এত ভালো লাগে। কাজে এইটা যেন সবাই এগিয়ে আসে, কি ডাক্তার এবং সায়েন্স বেস জিওলজি পড়া বা হেলথ সায়েন্স পড়া, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়া, এই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু খুব ভালো করবে এটাতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার উত্তরটি পেয়েছি এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে দীর্ঘ সময় জন্য থাকার জন্য ধন্যবাদ। এবং আমরা আলোচনায় যেটি বুঝলাম যে বাংলাদেশে এখন পর্যন্ত বন্ধ্যাত্বের ক্ষেত্রে সর্বাধুনিক চিকিৎসা হচ্ছে। আমাদের কোনো রোগীরই আসলে দেশের বাইরে কিংবা দেশের বাইরে থেকে আসা চিকিৎসকদের কাছে সেবা নেয়ার তেমন কোনো প্রয়োজন নেই। তো এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব বদ্যিবাড়িতে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়ের।